সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন। তিনি কাজী তাইফুর এবং পেশায় তিনি সিনিয়র ফটো সাংবাদিক ও কবি। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং মানে আপনাকে এখানে পেয়ে, এখানে দেখে আমার খুবই ভালো লাগছে। আমিও খুব আলোকিত আপনাদের অনুষ্ঠানে আসার জন্য, আসতে পেরে, এবং ভালো লাগছে যে আপনারা এই ধরনের একটা অনুষ্ঠান শুরু করেছেন এবং আমাদের মতো যারা ক্যামেরার পেছনের মানুষ তাদেরকে সামনে আনার জন্য। আমরা তো সবসময় ক্যামেরার পেছনে থাকি, তো আমাদেরকে সামনে আনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার এই প্রতিষ্ঠানকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মানে সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। তো আসলে আপনার এখন ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? এখন আসলে সত্যিকার অর্থে ব্যস্ততা বলতে, ফটো সাংবাদিক যেহেতু করি, আমাদের কাজ এই কাজই ব্যস্ত থাকে, আর কিছু লেখালেখি করি, এটা মনের থেকে। তো আপনি আমাকে যেভাবে কবি হিসেবে বললেন, আসলে তেমন কিছু না। আমি লেখালেখি করি, এটা আমার মানে নেশা থেকে করি। তো মাঝে মধ্যে ধরেন ঘরে বসে থাকলে ফেসবুকে মানুষ অনেক কিছু দেখে, তখন আমি একটু লিখি। তো ফেসবুকে লিখতে লিখতেই এখন। আচ্ছা, কিন্তু আপনার আবৃত্তি খুব সুন্দর। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠান চলাকালীন সময় আমরা ওনার আবৃত্তি শুনবো, এত সুন্দর আবৃত্তি করে। আচ্ছা, এখন মানে আপনি একজন ফটো সাংবাদিক হিসেবে আপনার মানে যাত্রাটা কিভাবে শুরু হলো? এটা কত বছর আগে? এটা খুব সম্ভব আমার যতদূর মনে পড়ে, ছোটবেলা থেকেই এই ক্যামেরার পেছনে মানুষ ক্যামেরা কারো হাতে দেখলে লোভ লাগতো, ছবিটা আগ্রহ ছিল যে সাংবাদিকতা করবো এরকম চিন্তা করে না, তো ক্যামেরা ধরতে ভালো লাগতো। তো এক সময় আমি খুব মনে পড়ে যে মানে একটা কর্পোরেট হাউস বসুন্ধরা গ্রুপের, তখন আমার একটা দামি ক্যামেরা হলো। আমি প্রথম কোর্স করেছি আমি এই সাংবাদিকতার মিস্টার বেক স্যারের কাছ থেকে, ওনার সায়েন্স ল্যাবরেটরি ওনার ছিল। তা আমি কোর্স করে এই ফটো সাংবাদিকের উপর, সাংবাদিকতা না মানে ফটোগ্রাফির উপরে কোর্স করে আমি কাজ শুরু করি একটা ছোট্ট ক্যামেরা দিয়ে। তো তারপরে আস্তে আস্তে এক সময় কিছু টাকা জমাই, তারপর আমার বিদেশ থেকে আমার ছোট ভাই, আজকে সে পৃথিবীতে নাই, সে আমার জন্য একটা ভালো দামি ক্যামেরা এনে দেয়, ফ্ল্যাশটা সহ। তো তখন আমার একবার একটু মনে হয় যে না, এখন বোধহয় আমি ঘোরাঘুরি করলে, একটু দূরদূরি করলে ভালো ছবি তুলতে পারবো। তো তখন ওই ছবি তুলতেই একসময় দেখলাম, তখন তো রিলের ছবি, তো প্রিন্ট করলে 10টা প্রিন্ট করলে হয়তো 2টা 3টা ভালো হইতো। এখন যেমন একটা ক্যামেরা ধরলে অটো শাটারে ধরেন একসাথে 500-700 ছবি উঠে যায়, 40-50টা ছবি উঠে যায় সাথে সাথে দেখছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে। না ওই দেখার কোনো সুযোগ তো ছিলই না, নিজেদের মেধা দিয়েই তখন চিন্তা করতে হইতো, এবং যে ছবিটার এইরকম আলো দরকার, এই দরকার, অনেকটা সময় দিতে হতো একটা ছবি তোলার পেছনে। হ্যাঁ, অনেক সময়, এবং ক্লিক করলেই চলে আসছে, এই বিষয়টা তখন ছিল একেবারেই ছিল না। এবং সবচেয়ে বড় কথা হলো তখন পুরো এটাই ছিল, এখনো মেধা, এখন আরো মেধা হতো, কিন্তু তখনকার মেধাটা ছিল কি বলে এটাকে, এখন যেমন ডিজিটাল, তখন তো ডিজিটাল ছিল আমার চিন্তা করে এই রোদে, এই আলোতে, এই অন্ধকারে এই ছবি লাগবে, এরকম লাগবে। তখন ইচ্ছা করলেই একটার বেশি 2টা ক্লিক করতে পারতাম না, কারণ একটা রিলে 36টা ছবি, তো ওটা কোনোভাবে টেনে 37টা করা যায় কিনা। হ্যাঁ, তো এই চিন্তা করে তখন ছবি তুলতাম। তো তুলতে এক সময় ডাক পড়লো একটা বড় চ্যানেলে, মানে কিছু ছবি দিলাম। তো ছবি দিলাম মানে তাদের একটা প্রোগ্রামে গেলাম, ছবি তোলার পর একটা স্বনামধন্য একটা চ্যানেলে ডাক পড়লো যে আপনি আমাদের এখানে। চ্যানেলের নামটা কি বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন না, মানে চ্যানেল আমরাও জানতে চাই যে সেই চ্যানেলটা কোন চ্যানেল। আমি ওনার ব্যাকআপ হিসেবে মানে ব্যাকআপ দিয়েছিল চ্যানেল আয়ের একটা নিউজ ম্যাগাজিন, সেটার নাম হচ্ছে সাপ্তাহিক। আচ্ছা, তো সাপ্তাহিকে এটা একটা টার্নিং পয়েন্ট ছিল লাইফে এটা, এবং এর পেছনে আমার এটার পেছনে আমার এক
জুনিয়র বন্ধু মানে সালাউদ্দিন টিটু, সে একজন ফটোগ্রাফার, সে আমাকে বলছে তাইফুর ভাই এই কাজটা একটু করে দেন, যেহেতু আপনি ফটোগ্রাফি করেন, ওনাদের কাজটা করেন। সেই সালাউদ্দিন টিটুর মাধ্যমেই আমার সাপ্তাহিকে ঢোকা, এবং এটা চ্যানেল আইয়ের প্রতিষ্ঠান। এখন চ্যানেল আইয়ের ভেতরেই আছে এটা, আপাতত এটা বন্ধ থাকলে আমি রেজানুর ভাইয়ের সাথে কিছু কাজ করছি আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি যখন ক্যামেরা হাতে নিয়ে মাঠে নামেন, জি, তখন কোন বিষয়টি আপনার বেশি মাথায় থাকে, খবর নাকি গল্প? আসলে আমি ফিচার ছবি তুলতে বেশি ভালোবাসি। আচ্ছা। তো ধরেন এই ফিচারের ছবি বলতে আমি গাছপালা, পশু পাখি, নদী, এবং নদীটা আমার সবসময় টানে, এবং আমার অনেক ছবিতেই আপনার নদী, এবং অনেক কবিতাতেও আমরা নদী পেয়েছি। হ্যাঁ, মানে নদী আমার কাছে খুব ভালো লাগে। আপনি লেখালেখি, হ্যাঁ, মানে লেখালেখি অনেক কবিতা বলতে ধরেন আমি ফেসবুকে পড়ি, ফেসবুকে নিজেরটা নিজে ছাড়ি, এটাই আর কি। আর আমরা আপনার কবিতার বই কবে পাবো? এই গত ফেব্রুয়ারিতে একটা বইয়ের সংকলিত কিছু ভালো, গতবারের আগেরটা যেটা কিছু সংকলিত, 21শে বইমেলায় একজনের কিছু ভালো কবিদের সাথে সংকলিত আমার একটা কবিতা ওখানে প্রকাশ হয়েছে। আর এটা ছিল শিশির ভেজা ভালোবাসা। আচ্ছা, শিশির ভেজা ভালোবাসা, ওই কবিতায় বইতে আমার একটা কবিতা গেছে। আর এমনি পত্র পত্রিকায় অনেক এটা কবিতা ছাপা হয়। একক বইয়ের জন্য আমার পাণ্ডুলিপি রেডি আছে। এখন তো ধরেন কবিরা, আমি আমাকে কবি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, মানে কবি একজন বিরাট ব্যাপার। হ্যাঁ, তো এখন আমি আসলে ফটো সাংবাদিক হিসেবে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে কবিতার বই খুব শিগগিরই, মানে আশা করছি হয়তো আমি ফেব্রুয়ারির আগেই বইটা বের করতে পারবো। প্রিয় দর্শক, আমরা খুব শীঘ্রই কিন্তু কাজী তাইফুরের কবিতার বই আমরা পাবো, এবং অবশ্যই সেই কবিতায় অনেকগুলো চমক থাকবে আমি আশা করি, কারণ ওনার যে কবিতাগুলো আমি পড়েছি খুবই অর্থবহ, মানে জীবন থেকে নেয়া, একদম মানে জীবনের যে বাস্তবতা সেটাই কিন্তু উনি তুলে ধরেন। আপনাদেরও আমন্ত্রণ থাকলো ওনার কবিতা শোনার জন্য এবং কবিতা বই সংগ্রহের জন্য। কোন ছবি বা মুহূর্তটি আজও আপনার মনে গেঁথে আছে এবং কেন? কোন ছবিকে আসলে বলা বড় মুশকিল, কারণ অনেক বছর ধরে আমি এই ছবি তুলি। একেবারে সত্যিকার অর্থে বলতে গেলে একবার আমি একবার খুব ভোরে ঢাকার বাইরে যাচ্ছিলাম, তো তখন পদ্মা পার হয়ে যাওয়া লাগতো, পদ্মা ব্রিজ হয়নি। তো ফেরিতে খুব সকালে, খুব সম্ভব মানে এক জেলেরা ইলিশ মাছ ধরতেছে, তখন একটা ছবি তুলছিলাম। মানে আর একটা ছবি আছে, ওই ফেরার পথেই দেখি দুপুরবেলা, তখন মাছ মারা নিষিদ্ধ, মানে ইলিশ ধরা নিষিদ্ধ, ওই জেলে বসে বসে জাল বুনছে, সেই ছবিটা। হ্যাঁ, সেই ছবিটা, জেলে বসে বসে নৌকায় বসে, পদ্মার মাঝখানে নৌকায় বসে বসে সে জাল বুনছে। দৃশ্যটা কত না সুন্দর, আমি চিন্তা করছি। তো ওই ছবিটা আমি কম্পিটিশনে দিয়েছিলাম, ধরো বসত হয়তো এই ছবি তাদের পছন্দ হয়নি, কিন্তু আমার একটা ভালো লাগা ছবি। আচ্ছা, সাংবাদিকতার স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? স্বাধীনতা বলতে তো অনেক কিছুই বোঝায়, মানে স্বাধীনতা বলতে যেমন এখন যারা সাংবাদিকতা করি আমরা, যারা স্বাধীনতা মানে সাংবাদিকতা যারা করছে বা করি, আমাদের যা মনে চাইলো আমরা তাই একটা দিয়ে দিলাম, একটা ধরেন এটা ফেক হোক, এটা যাচাই বাছাই না করি একটা সংবাদ দিয়ে দিলাম, ভিতরে যাই দেখলাম আসলে গল্পটা এরকম না, সেটা না। আর এটা হচ্ছে হলো একটা ভিউ এর জন্য আসলে হেডলাইনটা হয়, কিন্তু তার সাথে দেখা যায় যে আসল বিষয়ের মিল নেই। হ্যাঁ, বিশাল দায়বদ্ধতা। কেন হচ্ছে এটা? হচ্ছে আসলে এখন ক্যামেরা তো খুব সুলভ হয়ে গেছে, প্রত্যেকের ভিউ এর জন্য, এর বাইরে আমি আর কোনো কিছু খুঁজে পাই না। মন মানসিকতার একটা ব্যাপার থাকে যে না, আমার কাছে মনে হয় মন মানসিকতার চেয়েও বেশিরভাগ রাজনৈতিক গল্পগুলি ভিন্ন, রাজনৈতিক গল্পগুলি টোটালি ভিন্ন, কিন্তু এই যারা কাজগুলি করছে, যারা এগুলি করছে, এরা তার ভিউয়ের জন্য, আবার কেউ তার নিজের পরিচিতির জন্যও করছে, কিন্তু আবার কিছু ভালো কাজও আছে। ধরেন কেউ যে যারা ইউটিউবে যারা নিজেরা ব্লগ করছে, তো কিছু কিছু দেখবেন হাজবেন্ড ওয়াইফ পরিবার পরিজন নিয়ে যারা করছে, অনেক ভালো করছে, তাদের অনেক ভিউ হচ্ছে, এবং তারা নেগেটিভ নিউজে ভিউ হয় তা কিন্তু না, নেগেটিভ নিউজটা করেন। একটা প্রোগ্রামে আমি খুব মনে পড়ে যে একজন চিত্রনায়িকা আমন্ত্রিত ছিল, আমি
তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। এই নেগেটিভ নিউজটাও বাজারে প্রচার হয়েছে, মানে তারা প্রচার করে আনন্দ পাইছে। সে আমার সাথে হ্যান্ডশেক করলো, এটা মানে বড় কি ক্যামেরায় বন্দী হয়ে গেল, তার মানে সেটা, হ্যাঁ, তারপরে দেখলাম যে আমার আত্মীয় স্বজন থেকেও বা আমার বন্ধু, সাংবাদিক এটা হলুদ কিনা সে তার ভিউয়ার্স বাড়াইছে, কিন্তু আমার কাছে এটা মনে হয় না, কারণ এটা দরকার ছিল না, দরকার ছিল না। আচ্ছা, তো এই যে প্রযুক্তির যে অগ্রগতির ফলে ফটো সাংবাদিকতার যে পরিবর্তন এসেছে, আপনি সেটাকে আসলে কিভাবে দেখেন? যেটা একটু আগে বলছিলাম যে আসলে এগুলা আবার প্রশ্নটা আবার একটু আচ্ছা, প্রশ্নটা হচ্ছে প্রযুক্তির অগ্রগতির ফলে ফটো সাংবাদিকতার যে পরিবর্তন এসেছে, আপনি সেটাকে কিভাবে দেখেন? মানে আগে কিন্তু আপনারা, এখন যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আগে তো আপনাদের এই সিস্টেমটা ছিল না, তো এটা আপনি আসলে কিভাবে দেখেন? এটা কি আমাদের জন্য আশীর্বাদ নাকি? না, এটা আশীর্বাদ অবশ্যই। আমি কারণটা হচ্ছে যেভাবে নেবে সেটা। এখন আমি ধরেন কাজ করে, আমি যে ধরনের ক্যামেরায় কাজ করি, আবার আমার চেয়ে অনেক আপগ্রেডেড ক্যামেরা এখন বাজারে আসছে। এখন তারা কাজ করছে, তাদের ভিউ একটা, তাদের চিন্তা ভাবনা একটা, আমার চিন্তা ভাবনা একটা, যে যেভাবে নেয়। তবে ভালো ছবি সবাই খুঁজে নেয়। তো ধরেন কোন একটা ছবির একটু গল্প বলি, সে একজন আমাদেরই একজন ফটো সাংবাদিক, তো তার একটা ছবি দেখলাম, সে তুলেছে মিরপুর থেকে, তো ব্রিজটা ভাঙা অংশে দাঁড়ায়, সে কত সময় তার অপেক্ষা করতে হয়েছে, স্কুল ছাত্রী নিচ দিয়ে আসতেছে আর ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। তো এই ছবিটা ধরতে তার অনেক সময় ব্যয় করতে হয়েছে। একটা ভালো ছবি পেতে হলে অনেক সময় ব্যয় করতে হয়। তার মানে প্রযুক্তিও যেমন দরকার, তার সাথে মেধা এবং চিন্তা করা দরকার, সৃজনশীলতাও দরকার। সংঘাত বা বিপজ্জনক পরিস্থিতিতে ছবি তোলার অভিজ্ঞতা কেমন আপনার? এটা খুবই বিপজ্জনক ব্যাপার। মানে প্রশ্ন যেমন বিপজ্জনক, আমাদের যেমন সদ্য গত 15-16 বছর, এটা রাজনৈতিক কথা ভেবে আমি বলছি না, এটা যেমন ছিল ধরেন একদলীয় ভাবে ছিল, তো এখন সেই অবস্থা নাই। তবে এটা খুব কঠিন একটা সময় গেছে মানুষের, যে একটা ভালো ছবি তুলছে, সেই ছবিটা প্রকাশ করতে পারে নাই পরিবেশ পরিস্থিতির কারণে, রাজনৈতিক কারণ থাকতে পারে, রাজনৈতিক কারণ। তবে এটা আমি ওইদিকে না যেয়ে, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাংবাদিকরা সবসময় ধরে রাখে, তাদের আলাদা একটা চোখ থাকে, মানে ফটো সাংবাদিকদের আলাদা একটা চোখ থাকে, যে চোখটা তাদের মনে থাকে যে এরকম একটা ছবি আমার দরকার। রাতে শুয়ে এসে চিন্তা করে যে আমি এরকম একটা ছবি যদি তুলতে পারতাম। সবারই এরকম একটা ইচ্ছা থাকে। তো আপনি এই যে কবিতা শুরু করলেন, এটা আসলে কবে থেকে, আর প্রেরণা কে দিল? নিশ্চয়ই সব কাজের পেছনেই কারো না কারো একটা হাত থাকে, তো এই উৎসাহটা আপনি পেলেন কার কাছ থেকে? আসলে সত্যিকার কথা কি, আমি কৃতজ্ঞ। আমি যে পত্রিকায় বা যে প্রতিষ্ঠানে কাজ করি, সেখানে ধরেন চ্যানেল আইয়ের যে প্ল্যাটফর্ম, এখানে অনেক কিছু করা যাওয়ার সুযোগ আছে। তো ধরেন আমরা যখন দিন শেষে কাজ করে ছবি নিয়ে এসে যেতাম, তারপর অনেক সময় থাকতো, তো সময়গুলি কাজে লাগানোর জন্যই বেসিক্যালি আসলে আমি কবিতাতে আসছি। আর এটা হয়তো কি কিছু জিনিস আছে যে মন থেকে, মানে আবেগ থেকে হয়, আবেগ থেকে হয়। তো আমার স্ত্রীও ধরেন, আমার কবিতায় বেশিরভাগ একটু বেদনা ভরা। এখন কেউ বলে যে এত বেদনা তোমার মুখের ভিতরে, বুকের ভিতরে। আসলে বেদনা সবার লেখা তো একরকম হয় না, সবাই তো আর বড় কবি হইতে পারে না। তা আমি ওইটাই বেছে নিছি যে বেদনার কবিতাগুলি অনেকের মন ছুঁয়ে। আমার স্ত্রীর যথেষ্ট সহযোগিতা ছিল, আমি লিখলে সে পড়লে শুনতো। আমি লিখে, আমি সবই লিখছি। এবং আপনি শুনে খুশি হবেন যে মোবাইলে একটা উপন্যাস আমি প্রায় শেষের পথে, মোবাইল টিপে রাতে টিপে একটা উপন্যাস প্রায় শেষের পথে। তো এটা হচ্ছে হলো, জানি না এটা কবে প্রকাশ করতে পারবো, তবে খুব শীঘ্রই করবো আশা করছি। দর্শক, আমরা অপেক্ষা করছি উপন্যাসের। উনি রাত জেগে চিন্তা করেন, সারা রাত জেগে উনি উপন্যাসটি লিখেছেন, এ পর্যন্ত এসেছে এবং প্রায় শেষের দিকে। তার মানে আমরা নতুন কিছু পাচ্ছি। সেটা সবচেয়ে কিছু মোবাইল দিয়ে। আসলে মূল বিষয়টা কি উপন্যাসে কি দেয়া যায় নাকি এটা সিক্রেট? না, সিক্রেটের তেমন কিছু না। এটা একটা দর্শকের সাথে, এটা একটা প্রেমেরই গল্প, সাথে একটা পরিবার, একটা প্রেম, একটা স্কুল, ইউনিভার্সিটি জীবন, সবকিছু মিলে একটা পারিবারিক জীবন, একটা যেভাবে হয় একটা পারিবারিক জীবনেরই। আচ্ছা, সাংবাদিকতা ও কবিতা, এই দুইটা অভিজ্ঞতা একে অপরকে কতটা প্রভাবিত করে? খুব
একে অপরের পরিপূরক মনে করি। পরিপূরক। আমি মনে হয় একে অপরের পরিপূরক, কারণ আমি যে ছবিটা দেখবো, যে ছবিটা তুলবো, এটা আমার কবিতা ভেবেই তুলতে হয়। আচ্ছা। হয়তো বা আমার কাছে আমার দিক থেকে অন্য না। আবার ধরেন লাঠি পেটা তো আর আমি বলতে পারি না, হ্যাঁ, আবার লাঠি পেটা নিয়েও তো কবিতা আছে, হ্যাঁ, আর লাঠি পেটা নিয়েও তো কবিতা আছে, সব জিনিস নিয়েই তো আছে, হ্যাঁ। বিষয় তো নিয়েই সে কবিতা লাঠি করে। লাঠি পেটা নিয়েও কবিতা আছে। তো আমার ওই মানে এই নিয়ে একটা ভালো কবিতা আছে। তো আমি দুঃখিত যে আমি জানলে হয়তো ওইটাই এত প্রকাশ, এখন আমি মোবাইলে শোনাইতে পারি, কিন্তু এটা পড়ার মতন অনেক বড় একটা কবিতা। আচ্ছা, আপনার কণ্ঠে আমরা আপনারই লেখা কবিতা শুনবো, তবে কিছুক্ষণ পর। আচ্ছা, আপনার লেখা কোন কবিতাটি আপনার সবচেয়ে প্রিয় এবং কেন? আমার আসলে সব কবিতার হেডিং গুলি তো মনে নাই, তবে খুব সম্ভব আমার লেখা প্রিয় কবিতার ভিতরে একটা কবিতা। আমার এই কবিতাগুলি আমার পাঠ করে আমার একটা ভাই আছে, উনি রংপুর থেকে। আমি লিখলে ওনার কাছে পাঠাইলে উনি ওইটা পাঠ করে, ভিডিও এডিট করে উনি পাঠান। আচ্ছা, এবং তার সে একজন সিঙ্গার, অত্যন্ত ভালো মানুষ। ওনার নাম হচ্ছে শাহিল ফারহান। কখনো যদি ওনাকে নিমন্ত্রণ করেন আমি খুশি হব। শাহিল ফারহান, আপনি যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখে থাকেন, আপনার কাছে কিন্তু উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আমাদের দর্শকদেরও জানিয়েছেন। আপনি কিভাবে ওনাকে সহযোগিতা করছেন, আপন কণ্ঠে ভিডিও করে এডিট করে আপনি সেটা পাঠাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং কোনো এক পর্বে আপনাকে অবশ্যই আমরা ইনভাইট করব। তো সে ভদ্রলোক, উনি আমার কবিতাগুলি ওনাকে পাঠাইলে উনি সেটা দরদ দিয়ে পাঠ করেন, মানে উনি আমার মনের, হ্যাঁ, এবং উনি আমার হৃদয়ের কথাগুলি হয়তো বোঝেন, না বুঝলে এত সুন্দর করে পাঠ করা যেত না। আর এটার পেছনের আর একটা গল্প হচ্ছে যে আমি একটা স্কুলের সাথে জড়িত। মানে আমার এক বন্ধু, সে তার বাচ্চাদের স্কুল, হ্যাঁ, ছোটদের একটা কিন্ডারগার্টেন স্কুল। স্কুলটা অত্যন্ত আমাদের এই পুরনো ঢাকায় জনপ্রিয় স্কুল। আমার বন্ধু মুজিব, এবং সে এই তার অফিসে বসে আমার অনেক লেখার সুযোগ হয়েছে, কারণ একটা সময় সে আমাকে একদম একলা ছেড়ে দিয়ে চলে যেত। মানে একলা থাকলে কবিতা হবে সেরকম কিছু না, কিন্তু সে পছন্দ কবিতা, হ্যাঁ, আমার ওই জায়গাটা পছন্দ। ওখানে বসে আমি প্রচুর লেখালেখি, আমার যা লেখালেখি বেশিরভাগ লেখা মানে কবিতাগুলি, বিশেষ করে। হ্যাঁ, উপন্যাস তো বললেইছি, আমি মোবাইলে রাতে শুয়ে শুয়ে উপন্যাসটা শেষ করছি। তো এইটা হলো আমার এই জায়গা, আমার ওই বন্ধুর স্কুল, সেন্টার পয়েন্ট স্কুল, অত্যন্ত নামকরা একটা স্কুল। সেখান থেকে বসে আমি এই কবিতাগুলি, সাধারণত বেশিরভাগ কবিতা ওখান থেকে লিখছি। তো এবং সে আমাকে যথেষ্ট অনুপ্রেরণা দিত। সেই সাথে আর বলতে হয় আমার চাচি, আমার ছোট চাচি, উনি মোর দেন 70-70-র উপরে বয়স। সে আমার, হ্যাঁ, 70+, সে আমার কবিতা শুনেন, এবং শুনে সে কমেন্টস করেন, এবং সে মানে তাকে বলতে হয় যে আমি তো ফেসবুক এত অ্যাক্টিভ না, তুমি আমাকে পাঠাই দিও। আমি পাঠাইলে উনি শুনে ভালো মন্দ দিক সবকিছু, সে শিক্ষিত মানুষ, সে আমার চাচি। এবং আমার বড় ভাই, সেও খুব ভালো লেখেন, একজন স্থপতি এবং বীর মুক্তিযোদ্ধা। তো সেও আমার লেখা পড়ে সে প্রশংসা করেন। আর এটা তো অনেক বড় পাওয়া, আপনি এই যে এতগুলো মানুষের হৃদয় ছুঁতে পেরেছেন আপনার কবিতা দিয়ে। আসলে পরিবার থেকে যদি সহযোগিতা না যায়, ভালো হলে ভালো, খারাপ হলে ইনবক্সে গিয়ে খারাপ লেখা যায়, বা কোনো শব্দ বানান ভুল হলে যেমন ঠিক করে দেওয়া, সেটাও আমার বড় ভাই বা আমার আত্মীয় স্বজন কেউ আছে, এটা ঠিক করে নাও। আজকে তরুণ কবিদের লেখনী আপনি কিভাবে মূল্যায়ন করেন? এখন অনেক ভালো ভালো লেখা আসে। আমি তো সব বই তো আমার পড়ার হয় না, তবে ফেসবুকে অনেক কবিতা দেখি, যেমন অনেক গ্রুপ আছে, যেমন আমি ওই গ্রুপগুলির মেম্বার, পেন্সিল, তারপর আপনার সাহিত্য তরী, তারপরে আপনার সিলেটি মেলা, এই ধরনের অনেক গ্রুপ আছে। হ্যাঁ, আমাদের গল্প ঘর, সেখানে কিন্তু অনেক তরুণ কবি এবং অনেক কবি আছে যারা অনেক ভালো ভালো কবিতা লেখেন। আবার তাদের বইও প্রকাশ হয়, হয়তো সম্মিলিত সংকলন করে প্রকাশিত হয়। এককভাবে একজন লোকের, এখন আমার একটা পাণ্ডুলিপি কারো কাছে দিলে সেটা কোনো প্রকাশক সেটার রাস্তা পাবে না, যে যেমন ভিউয়ার্সের আশা করে, মানুষ তো তার লাভ লোকসান চিন্তা করেই করবে। তো এখন ধরেন ওরকম একটা অবস্থা আছে যে আজকাল যারা নতুন কবিতা লেখে বা গল্প লেখে, যারাই লেখে ভালো লেখে, কিন্তু এটা ধৈর্য ধরে কেউ পড়ে না। হ্যাঁ, আবার অনেক এলোমেলো লেখাও আমি অনেক সিনিয়র লেখার দেখছি,
কারো নাম উল্লেখ না করে বলছে, অনেক এলোমেলো লেখা, তো আমার কাছে ভালো লাগে নাই। হয়তো সে তার দিক থেকে অনেক ভালো লিখেছে, আমার ভালো লাগে নাই। আচ্ছা, এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র্যাপিড হচ্ছে কুইক অ্যান্ড অ্যান্সার ফান অ্যান্ড ফাস্ট সেগমেন্টে চলে যাচ্ছি। ফান অ্যান্ড ফাস্ট মানে একটু ফান থাকবে, কিন্তু ফাস্ট অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, আপনি প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত। আচ্ছা, ক্যামেরা না কলম, কোনটা বেশি প্রিয়? আমার ক্যামেরা বেশি প্রিয়। সেটা তো আমরা জানি। রাতের নীরবতা না সকালের আলো? সকালের আলোটাই বেশি পছন্দ, কিন্তু যদিও এই এই জিনিসটা আজকাল আমরা হারাই ফেলতেছি দিন হারাই দিন। ফেলছি। শঙ্খের শব্দ না শাটারের ক্লিক? শাটারের ক্লিক। ওয়াও। পছন্দের কবি জীবনানন্দ বা না শামসুর রহমান? শামসুর রহমান। প্রিয় ছবি তোলার সময় যুদ্ধ, প্রতিবাদ না উৎসব? কোনটা ভালো লাগে প্রিয় ছবি তোলার সময়? যুদ্ধ, প্রতিবাদ না উৎসব? প্রতিবাদের ছবি তুলতে বেশি ভালো ভালো লাগে। লাগে। আপনি যদি সাংবাদিক না হতেন কি হতেন? সম্পূর্ণ কবি হতাম। এবং আমরা চমৎকার চমৎকার সব কবিতা পেতাম না দর্শক? আচ্ছা, পছন্দের জায়গা ঢাকার ব্যস্ততা না গ্রাম বাংলার প্রকৃতি? গ্রাম বাংলার প্রকৃতি। আপনার তোলা কোন ছবিটি নোবেল প্রাইজ পেলে অবাক হতেন না? আমি সেই ছবিটার কথা বলবো যে ছবিটা নৌকোতে আমার ফেরি থেকে তোলা, সকালে মানে সূর্য উঠছে আর জেলেরা মাছ ধরতেছে সেই ঢেউয়ের ভিতরে। ওই ছবিটা আমার কাছে এখনো মনে হয় যে সবচেয়ে প্রিয় ছবি, এবং এটা নোবেল পাওয়ার যোগ্য কিনা জানি না, আমার কাছে খুব মানে অত্যন্ত আপনার মনে চমৎকার হয় ছবি। যে এটা এই হতো? ছবিটা, হ্যাঁ, আচ্ছা। এরকম। তো এখন আমরা আপনার কণ্ঠে আপনারই লেখা কবিতা শুনতে চাচ্ছি। আমার দর্শকদের জন্য আপনি যদি একটু কষ্ট আমি করে কবিতাটা- কয়েকটা লাইন পড়ি। তো দর্শক, আমরা কাজী তাইফুরের নিজের লেখা নিজের কণ্ঠে একটি কবিতা শুনবো। আসলে কণ্ঠ খুব ভালো না, তা তারপরে এই প্রিসেন্ট কবিতাটা আমি পোস্ট করেছিলাম, তো সেটা থেকে আমি কিছু অংশ পড়ছি, খুব বড় কিছু না। এই সেই সাথে একটু বলে নি, আমার একটা গানও ফেসবুকে আছে। আচ্ছা, মানে এটা কবিতা ছিল, এক ভদ্রলোক পরে এটাকে গান সে নিজে গান সুর করে দিয়েছেন। সুর দিয়েছেন এবং সবকিছু করে গানটা ফেসবুকে আছে। আপনারা চমৎকার। চাইলে আমার ফেসবুক থেকে দেখে হ্যাঁ, নিতে অবশ্যই পারেন। আমরা এটা হ্যাঁ। দেখবো। কবিতার নাম হচ্ছে ভাবনা। এটা আমার স্কুলে বসেই লেখা। কতটা সুখে সুখী হও তুমি, কতটা বেদনায় বিধুর। নীল আকাশটা যদি নীলাভ হতো, লাভ কি হতো বলো তো তুমি। নীল শাড়িতে অপরূপ তুমি, দাও যখন কপালে টিপ। তোমায় দেখার ছলনাতে গলির কোণে দাঁড়িয়ে থাকা দুষ্টু সেই আমিটাকে যদি নাইবা দেখলে আর চোখে তুমি, কি লাভ বলো তো। ওগো কাজল নয়না হরিণী, এমন সোনার বদন খানি যদি তুমি কলসিকাকে জল ভরিবার ছল করিয়া নাইবা এলে নদীর ঘাটে, কি লাভ তাতে গোধূলির লগ্ন খানির। চমৎকার চমৎকার, একটি জোরে করতালি হয়ে যাক দর্শক। দারুণ একটি কবিতা শুনলাম, একদম হৃদয়টা ছুঁয়ে গেল। ধন্যবাদ আপনাকে যে আমাকে মানে কবি হিসেবে যেভাবে পরিচিত করলেন, তার চেয়ে বেশি আমি আনন্দ বোধ করি যে আমি একটা ফটো সাংবাদিক, এবং এই সাংবাদিকতার সাথে থাকতেই আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং আরেকটু শেষ কথা হচ্ছে যে আমার এই কর্মজীবনে যেখানে আমি চাকরি করি, এই চাকরির পেছনে যদি এটা আপনাদের যদি রাখার প্রিয় হয়, আমার স্ত্রীর যথেষ্ট ইয়ে ছিল যে আমি সাংবাদিকতা করি ছিল, আর তার চেয়ে বেশি ছিল আমার ছোট চাচি। আমার ছোট চাচি উনি এত খুশি যে আমি একটা ভালো বাংলাদেশের একটা নামকরা চ্যানেলে কাজ করছি এবং আমার মেধা প্রকাশের একটু জায়গা হয়েছে। হ্যাঁ, এইটাই। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, এবং আপনার যে স্বপ্নগুলো সেগুলো যেন সামনের যে স্বপ্ন সেগুলো সত্যি হয়ে যায় এবং অনেক সুন্দর একটা ফিডব্যাক আসে। এবং আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, আসলে বোঝাই যায়নি সময়টা কখন পার হয়ে গেল। তো আপনার যে স্বপ্ন, এই যে ছোট ছোট স্বপ্ন, আশা, আপনার এই জীবনের গল্প সত্যি আজকে আমাদের হৃদয়টা ছুঁয়ে গেছে।
অনেক ধন্যবাদ আপনাকেও, আমাদের এই একুশে সংবাদকেও। টক উইথ নাহার এসে আপনার কেমন লাগলো? আমার অত্যন্ত ভালো লেগেছে যে আমাদের তো প্রথমবারই বলেছি যে আমরা তো ক্যামেরার পেছনের মানুষ, আমাদের কেউ ডাকে না, তো আপনি আমাদের ডেকেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই যে টক উইথ নাহারকে অনেক ধন্যবাদ এই জন্য। অনেক ধন্যবাদ। নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আগামী পর্বে প্রতি বুধ ও বৃহস্পতিবার বিকেল 4টায় আমি আপনাদের সবার মাঝে উপস্থিত হব। আমি হাসিনা আনসার। এখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।